এই ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস যে আজকে ওই ব্যক্তি না, যে সিম্বল হয়ে উঠেছেন, তাকে অবশ্যই সম্মান করে যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, এটা বলা সেনাপ্রধানের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। 5ই আগস্টের আন্দোলনের যে চেতনা, ঐক্যবদ্ধ থাকার যে চেতনা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার যে চেতনা এবং ফ্যাসিস্ট বিরোধী যে জাতীয় ঐক্য, সেটাকে ধারণ করে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করতে পারে, তাহলেই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলদের নিজ নিজ অবস্থান থেকে বিষয়গুলোকে চিন্তা ভাবনা করেই তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। সেটা কি আপনাদের চিন্তা এতদিন ছিল না, আজকে বক্তব্য দেওয়ার পরে আসলো? না, আমার মনে হয় আমরা এই ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বরাবরই এই ব্যাপারে সচেতন আছি যে আমরা চাই যে আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই, আমরা দেশ গড়ার রাজনীতি করতে চাই এবং পজিটিভ রাজনীতি করতে চাই। না, আমরা কিন্তু দেখেছি গত 6 মাসে কিন্তু আমরা বিএনপি জামাতকে দেখেছি, একটিতে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হবে, কর্মীদের মধ্যে কথা হয়, সেটি আলাদা ব্যাপার। কিন্তু আমরা কিন্তু এবার দেখেছি আপনারা একে অন্যের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েও কিন্তু একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন। এটি কিন্তু আমরা অন্তত দেখিনি গত অনেক দিন। না, আমার মনে হয় যে এখন যেহেতু রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, রাজনীতিতে কর্মসূচির ভিন্নতা থাকবে, বক্তব্যের ভিন্নতা থাকবে, কিন্তু এক্ষেত্রে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এ ব্যাপারে জামাত ইসলামী সব সময় সচেতন এবং সজাগ। পাশাপাশি আমরা অতীতেও একে অপরের দুর্বলতা বা ত্রুটির ক্ষেত্রে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এখনও শুধু রাজনীতির কারণেই নয়, বরং দেশের স্থিতিশীলতা, গতিশীলতা, জন আকাঙ্ক্ষা পূরণ এবং দেশকে উন্নয়নের দিকে যদি নিতে হয়, তাহলে তো অবশ্যই প্রতিযোগিতামূলক ইতিবাচক রাজনীতি হওয়া উচিত। সেটি আমরা গত 6 মাসে দেখতে পাইনি। এবং হাদি, আপনি বা আপনার একটি সংগঠন আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে ইনকিলাব মঞ্চ, আপনারা একটি প্রেশার গ্রুপ হিসেবে রয়েছেন। সেখানে কি মনে হয় আজকে যে আমরা যে বিষয়ে আলোচনা করছি সতর্কতা, এই সতর্কতা কেন দেয়া লাগলো সেনা প্রধানের? আচ্ছা, ধন্যবাদ। আজকে বাড়ি ভাই এবং বুলবুল ভাই বেশে বসতে পারি, এটা আনন্দিত যে গতকালকে সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম যে বাংলাদেশের, আপনারাও এটা মনে হয় প্রকাশ করেছেন আপনাদের টিভি থেকেও, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অন্তত বাংলাদেশের দুটো দল, বিএনপি এবং জামাত ইসলামী, তারা যে যার পলিটিক্স করবে, নিশ্চয়ই একসাথে ইলেকশন করবে, এটা কোনো কথা না, কিন্তু তাদের কিছু কনসেনসাস থাকতেই হবে। তাদের সেই ঐক্য যদি না থাকে তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলেছিলাম, যদি বিএনপি না চায় তাহলে একটা সংস্কারও হবে না। এখানে আমি জামাতকেও বলি না, কারণ বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি এবং এই জুলাইয়ের শক্তি হিসাবেও বিএনপির যেরকম আবির্ভাব, তো এইটা কেন না, এটা আমি বাড়ি ভাইকে হয়তো পরে বলবো। আপনাকে ছোট ছোট করে একটা রেসপন্স করতে চাই। প্রথমত সেনাপ্রধানের বক্তব্য, এইটা নিয়ে প্রথমত উনি যেই জায়গাটা বলেছেন, আমরা বুঝতে পারছি গত 6 মাসের অনেক ধরনের ঝামেলার পর ওনার মধ্যে একটা আউটবার্স্ট হয়েছে। স্বাভাবিকভাবে এর আগে উনি যেরকম বলেছিলেন যে আর বেশি কাদালে উড়াল দেবো আকাশে, আমার মনে হয় এবারে উনি আরেকটু ভারী মুডে বললেন যে আপনারা যদি কাদা ছোড়াছড়ি বন্ধ না করেন তাহলে খারাপ কিছু হবে, এবং আমার উচ্চাভিলাষ নাই, এরকম বললেন। তো উচ্চাভিলাষ যার থাকে সে তো আসলে ঘোষণা দেয় না যে আমার একটা অ্যাম্বিশন আছে, তো সেটা একসময় আমরা দেখতে পাবো আছে কি না আছে। কিন্তু একটা জায়গায় আমরা দেখিনি গত 6-7 মাসে আমরা কোনো কাজেই আমাদের মনে হয়নি যে কিন্তু আমরা একটা জায়গায় এইটা উনি ইচ্ছাকৃত বলেছেন নাকি উনি বিখেয়ালে বলেছেন, এই জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই। সেনাপ্রধানের একটা বক্তব্যে, একটা অ্যাড্রেসিংয়ে আমাদের ভীষণ আপত্তি আছে। সেটা হলো উনি ডক্টর ইউনূস বলে অ্যাড্রেস করেছেন। দেখেন, আমরা যারা সাধারণ নাগরিক, হ্যাঁ, তো আমরা তো ডক্টর ইউনূস, ইউসুফ সরকার পর্যন্ত বলি, আমরা যা ইচ্ছা বলবো, এবং এইটা টলারেট করাটাই হলো সরকারের রাষ্ট্রযন্ত্রের কাজ, আমরা যখন জনগণ। কিন্তু সেনাবাহিনীর প্রধানের প্রত্যেকটা শব্দ বর্ণ কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট। তিনি বলবেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। ধরেন আজকে যদি খুনি হাসিনা ক্ষমতায় থাকতো, সেনা প্রধান কি বলতেন যে শুধু শেখ হাসিনা? এটা ভাবাও যায়। তো আপনাদের কি এখনো সেই আপনারা চিন্তা থেকে বের হতে পারেন নাই যে এই ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস যে আজকে ওই ব্যক্তি না, যে সিম্বল হয়ে উঠেছেন, তাকে অবশ্যই সম্মান করে যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, এটা বলা সেনাপ্রধানের
প্রাতিষ্ঠানিক দায়িত্ব। যদি তিনি এটা বেখেয়ালে বলে থাকেন তাহলে আমরা প্রত্যাশা করব পরের বার শুধরে তিনি এটা ঠিক করে বলবেন। আর বাড়ি ভাইকে একটা মিনিট একটু বলি, তিনি বলেছেন সরকার ব্যর্থ, আমরা এটা বারবার বলি এই সরকার যত ব্যর্থ হবে তার দায় সবচেয়ে বেশি বিএনপির থাকবে, সাথে সাথে তার দায় জামাতেরও থাকবে, কেন এটা নিয়ে পরে বলা যাবে। আর একটা শুধু বলি, যেমন ধরুন আজকে পিলখানার ব্যাপার, আপনি কি বলতে পারবেন যে আজকে বুলবুল ভাই প্রথমে এই পিলখানা শহীদদের জন্য কথা বললেন, গত 6 মাসে বিএনপি অথবা জামাত ইসলামী, হ্যাঁ আমি কেন বারবার বিএনপি অথবা জামাত ইসলাম বলছি, তারা সব থেকে পরীক্ষিত যোদ্ধা গত 17 বছরের, তো তারা কি পিলখানার ব্যাপারেও অনেক বড় কোনো কর্মসূচি দিয়েছে? আজকেও কিন্তু জামাত ইসলামী সম্ভবত যিনি কারাবন্দী আছেন আজহার ভাই, ওনার ব্যাপারে ওনারা কর্মসূচি দিয়েছেন। আজকে কি পিলখানার ব্যাপারে যে পিলখানার বিচার কর্মসূচি পরে স্থগিত হয়েছে ছিল, হ্যাঁ, কিন্তু পিলখানার ব্যাপারে বড় কোনো পদক্ষেপ বিএনপি বা জামাত ইসলামী নিয়েছে? এর মানে কি এজেন্সিকে ডিপ স্টেট বলতে প্রচলিত যে কথা আছে তাদেরকে বেজার করে কি তারা রাজনীতি করতে চান না? তো এইটা আমি বলতে চাই। আর একটা কথা, জামাত ইসলামীর যেহেতু একজন মানে শীর্ষস্থানীয় নেতা পেলাম বলে রাখি, আপনি খেয়াল করবেন আমরা কিন্তু শাহবাগিতা শব্দটাকে যেরকম ফ্রেমিং করি, আমরা বলেছি বাংলাদেশে ফ্যাসিবাদ যেভাবে কায়েম হয়েছে এটার পক্ষে যারাই বলেছিল বিচার মানি না ফাঁসি চাই, সেই শাহবাগীদের সব থেকে বড় শত্রু আজকে জামাতের চেয়েও কেন ইনকিলাব মঞ্চ। আপনি খেয়াল করেন আমরা যে কালচারাল লড়াই করবার চেষ্টা করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমি যেটা বলছি এই যে সতর্কতা উনি জারি করলেন, এটি কি মানে এর জন্য দায়ী কারা? দায়ী অবশ্যই সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, বিএনপিও আজকে দায়ী, জামাত ইসলামীও দায়ী। কেন এখন পর্যন্ত তারা এক টেবিলে বসে মৌলিক কিছু সিদ্ধান্তে আসতে পারলো না যে ভাই এই ব্যাপারে আমরা এক থাকবো, এই ব্যাপারে কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না? এটা তো উচিত ছিল। আমরা দেখেন, তো আপনি যদি আমাদের গত 5 মাসের সংবাদ সম্মেলন দেখেন, কম করে 50 বার আমরা মিডিয়ায় বলেছি প্লিজ বিএনপিকে এবং জামাতকে যারা বিভিন্ন পরামর্শ দিয়ে এখন যুদ্ধের মতো লাগিয়ে দিতে চায় তারা বাংলাদেশের শত্রু। কারা দেয় পরামর্শ? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা আমরা জানি। আজকে যারা একসময় আওয়ামী লীগের পরামর্শক ছিল সেই শাহবাগী গোষ্ঠী আজকে বিএনপির কাঁধে চড়েছে এবং তারাই বিএনপির সেই অবস্থা করবে যারা। আচ্ছা, আমি আপনাকে এখানে থামাই। হিলাল ভাই, আপনাদের উপরে কি চড়েছে? আমি একটা কথা বলি। প্রথমে বক্তব্য হলো যে বুলবুল ভাই যেটা বললো যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছে, এটা কিন্তু ঠিক না। কারণ এখানে রাজনৈতিক দল ছাড়াও 5ই আগস্টের পরে নানান রাজনৈতিক তত্ত্ব এবং তাত্ত্বিকতা তৈরি হয়েছে, নানান ইনফ্লুয়েন্সার গোষ্ঠী তৈরি হয়েছে, যেমন ইনকিলাব মঞ্চ, তাই না? এরকম নানান শক্তি তৈরি হয়েছে। মানে বন্যার পানি সরে যাওয়ার পরে যেভাবে নতুন চারা গজায়, এরকম দেখবেন রাজনীতির অঙ্গনে অনেক লোকের আবির্ভাব হয়েছে, অনেক তত্ত্ব কথা, অনেক রাজনৈতিক ন্যারেটিভ আপনাদের টকশোগুলোতে দেখেন, তাই না? সব অনেক পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই যে সমস্ত মানুষ আমার ধারণা রাজনৈতিক দলের মধ্যে এগুলো এসেছে। আমার কথাগুলো একটু শোনেন, হয় আপনার কথা শেষ করেন অথবা আমার কথাগুলো বলতে দেন, যে কোনো একটা বলেন। এই যে এত কোলাহল তৈরি হয়েছে রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে, নানান রকম ব্লেম গেম তৈরি হচ্ছে। যেমন ইনকিলাব মঞ্চ থেকে বলছে যে পিলখানার ব্যাপারে বিএনপি কি কখনো প্রোগ্রাম দিয়েছে? উনি যে পলিটিক্সটা যে ফলো করে না তার বড় প্রমাণ হলো এইখানে। ওনাদের সংগঠন 5ই আগস্টের পরে তৈরি হয়েছে, তা পিলখানার ঘটনা হয়েছে তো 9-10 সালে, ওইদিকে তখন থেকে এই পর্যন্ত একটা দিনও অন্তত বিএনপি সবার আগে প্রতিবাদ করে। বিএনপি আজকেও প্রোগ্রাম করেছে, শহীদ সেনা দিবস যেটা ঘোষণা করছে, আমরা সেভাবে প্রোগ্রামটাই করি। তারপরে আরেকটা বলছেন যে আমি যে বলছি যে কমপ্লিটলি ফেইল্ড ডক্টর ইউনূস সরকার, এইটা কিন্তু আপনাকে এক্সপ্লেন, আপনি এটাকে মিসইন্টারপ্রিটেশন করছেন। কমপ্লিটলি ফেল কোথায়? যেখানে আমাদের অভ্যুত্থানের স্পিডটা ছিল টু মেক এ পলিটিক্যাল গভর্নমেন্ট, যে একটা ফ্যাসিবাদকে তাড়িয়ে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট, সেই পলিটিক্যাল গভর্নমেন্ট সে তৈরি করতে পারেনি, এইটা বলছি। সুতরাং আমি যেটা বলছি যে আমাদের এই সেনা প্রধান তিনি বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি আর জামাতকে বলেনি, সমগ্র গোষ্ঠী যারা আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা না করে নিজেদের কিছু সুবিধা প্রাপ্তির জন্য, নিজেরা কিছু ক্ষমতার স্টেক হোল্ডার হওয়ার জন্য আজকে এত মানুষের রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে। যে একটা রাজনৈতিক সরকার, একটা নির্বাচিত সরকার, একটা ভোটের সরকার, আমাদের এটা ছিল মানুষের প্রত্যাশা। আপনি এখন বলতে পারেন যে মানুষ কি 17 বছর লড়াই করেছে নির্বাচনের জন্য? অবশ্যই মানুষ 17 বছর লড়াই করেছে নির্বাচনের জন্য, কারণ আমরা চাই একটা রাজনৈতিক সরকার, সে একটা ভোটের অধিকার মানুষের কাছে ফিরে আসুক। যেহেতু 17 বছর আপনাদের উপর সেই আওয়ামী লীগকে যারা শাহবাগীদের আমাদের উপর ভর করছে, শাহবাগী না বলেছি, যারা আওয়ামী লীগের ভর করেছিল তারা, না, এইটা আমাদের উপরে ভর করবে। কারণ জাতীয়তাবাদী শক্তির উপরে
অন্য কোনো আন্তর্জাতিক শক্তি বা অন্য কোনো ষড়যন্ত্রকারী শক্তি আমাদের উপর ভর করতে পারে না। কারণ কি, আমাদের দল প্রতিষ্ঠা ৭৮ সালের পর থেকে আপনারা দেখেছেন যে কোনো মানুষের আমরা মানে স্বয়ংক্রিয়ভাবে এবং আমরা নিজেরাই আমাদের এই দলটা পরিচালনা করি। এখানে যদি ভর করে থাকে তাহলে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেখবেন। আমি একটা কথা বলি, দেখেন, ভারত যখন আমাদের বিরুদ্ধে যে আগ্রাসী মনোভাব দিচ্ছে, ভারত যখন ষড়যন্ত্রমূলক কথা বলছে, আমাদের অভ্যুত্থানের আমাদের এই কে ভালোভাবে নেয়নি আমাদের এই পরিবর্তনটাকে, তখন কোনো রাজনৈতিক দল, এমনকি কোনো ইনফ্লুয়েন্সার গোষ্ঠী যারা আছে বিভিন্ন যে সব নতুন তারা কি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলেছে? বিএনপি জাতীয়তাবাদী শক্তি, আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমরা অ্যাম্বাসিগুলো ঘেরাও করেছি, সীমান্তব্যাপী লং মার্চ করেছি, সর্বশেষ আমরা তিস্তা নদীর ন্যায্য হিস্যার জন্য আমরা প্রতিবাদ করেছি আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক কূটনীতি আমরা চালিয়ে যাচ্ছি এবং ফারাক্কা পয়েন্টের ব্যাপারে আমরা আজীবন বলে আসছি। সুতরাং আমাদের উপরে জনগণই ভর করেছে। অন্য যারা আজকে নির্বাচনকে মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে, আমাদের সেনাপ্রধান যেটা বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন করার কথা বলছে, উনি দেখেন এই নির্বাচনকে কারা দীর্ঘায়িত করছে, কারা বিভিন্ন রকম আলাপ করছে। নির্বাচনকে প্রতিহত করবার জন্য একবার সংস্কার, একবার স্থানীয় সরকার, একবার বিচার, বিভিন্ন রকম টার্মিনোলজি সামনে আনা হচ্ছে, মুখোমুখি দাঁড় করা হচ্ছে, টু হোল্ড দ্য ইলেকশন, টু স্টপ দ্য ইলেকশন। আমরা এই সমস্ত টার্মিনোলজি একটা ধরুন রিজলভ হচ্ছে, যেমন সংস্কার এটা রিজলভ হলো যে কোন কোন জায়গায় সংস্কার করে একটা নির্বাচন অনুষ্ঠান হতে পারে। বিএনপিও